আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো। এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ঢাকা বোর্ড 2016 সালের প্রথম যে সৃজনশীলটা এসেছিল একাদশ দ্বাদশ শ্রেণীর আর্থিক বিবরণী নামের যে অধ্যায়টা আছে, নবম অধ্যায়, সেই অধ্যায়ের যে প্রথম সৃজনশীলটা ছিল সেই সৃজনশীলের গ নম্বর প্রশ্ন। আমি ইতিমধ্যে পূর্ববর্তী ভিডিওতে আমার এর আগের ভিডিওতে একদম শুরু থেকে প্রথম ভিডিওটায় আমি এই ক্লাস সম্পর্কে বেসিক আলোচনা, তারপর বিষয়াদায় বিবরণী কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হয়, কিভাবে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে হয়, এগুলো প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। গত ভিডিওতে আমি ঢাকা বোর্ড 2016 সালের যে সৃজনশীলটা এসেছিল সেটার ক এবং খ নাম্বার সৃজনশীল সম্পর্কে আলোচনা করেছি। আজকে সেই সৃজনশীলের বাকি অংশ, যে গ নাম্বার, সেই সৃজনশীলটা গ নাম্বারের প্রশ্নটার আজকে আমরা নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি তোমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের সলিউশন দরকার হয়ে থাকে তাহলে তোমরা আমার পূর্ববর্তী ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারো। পূর্ববর্তী ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আর্থিক বিবরণী আসলে আমি ফার্স্টের ভিডিওতে আলোচনা করেছি, আর্থিক বিবরণী দুই ধরনের প্রতিষ্ঠান নিয়ে হয়ে থাকে। একটা সেবাধর্মী প্রতিষ্ঠান আর একটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখন সেবাধর্মী প্রতিষ্ঠান আর পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল পার্থক্য ছিল ক্রয় এবং বিক্রয়। পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়টা দেওয়া থাকে, বাট সেবাধর্মী প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়টা দেওয়া থাকে না। তো এই ঢাকা বোর্ড 2016 সালে যে প্রশ্নটা এসেছে, অবশ্যই তোমরা জানো আর্থিক বিবরণী থেকে তোমাকে দুটো কোশ্চেনের অবশ্যই উত্তর দিতে হয়। সেই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ঢাকা বোর্ডে এসেছিল সেবাধর্মী প্রতিষ্ঠানের, আর একটা কোশ্চেন এসেছিল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের। তো আমি আসলে তোমাদের এরপরে 2 নম্বর সৃজনশীলটাও তোমাদের আলোচনা করে দেখাবো, সেখানে তোমরা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবা। আজকে আমরা আপাতত আলোচনা করতেছি সেবাধর্মী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী কিভাবে নির্ণয় করতে হয়। আমরা ইতিপূর্বে এই সৃজনশীলটা থেকে ক নম্বরে ছিল উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, আমরা সেটাও নির্ণয় করেছি। খ নম্বরে ছিল সমাপ্ত বছরের আয় বিবরণী তৈরি করো। এই সেবাধর্মী প্রতিষ্ঠানের আয় বিবরণীটা কিভাবে নির্ণয় করে সেটাও আমি তোমাদের গত ভিডিওতে করে দেখাইছি। আজকে আমরা সেবাধর্মী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা নির্ণয় করে দেখাচ্ছি। তো সেবাধর্মী প্রতিষ্ঠান মূলত ক্রয় বিক্রয় দেওয়া থাকে না, আর পরীক্ষায় আসলে সেবাধর্মী প্রতিষ্ঠান থেকে প্রশ্ন আসলে তোমরা তোমাদের ভাগ্যবান মনে করতে পারবা, কারণ এইখান থেকে প্রশ্নটা সবচেয়ে সহজ এবং ইজি ওয়েতে থাকে এবং খুবই ইজিলি প্রশ্নের সলিউশন করা যায়। তো এখানে যে কটা সমন্বয় এন্ট্রি ছিল, সমন্বয় এন্ট্রিগুলো তোমরা ভালোই আগে থেকেই জানছো বা আমার আগের ভিডিওগুলো দেখলে জানতে পারবা। সমন্বয় এন্ট্রিগুলো আমাদের দুবার করে ব্যবহার করতে হয় এবং মিলের এন্ট্রিগুলো আমাদের একবার করে ব্যবহার করতে হয়। তো এখানে আমাদের এখানে মাত্র 4টা সমন্বয় দেওয়া ছিল। এর মধ্যে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ ছিল 8,000 টাকা। অগ্রিম বীমা 3 বছরের জন্য প্রদান করা হয়েছে। 5 জন ক্লায়েন্টের প্রত্যেকের 1,000 টাকা করে প্রদত্ত সেবা এখনো লিপিবদ্ধ করা হয়নি। তার মানে ক্লায়েন্টকে আমরা সেবা দিয়েছি 1,000 টাকা করে 5 জনকে, কিন্তু সেটা আমরা এখনো লিখিনি। এরপর স্থায়ী সম্পত্তির উপর 5% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। তো এখানে গ নাম্বার সৃজনশীলে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করার যে বিষয়টা, আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে গেলে তোমাকে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানে সম্পদের 4টা শ্রেণী আমি তোমাদের বলছি আগেই। একটা হচ্ছে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, অনন্য সম্পদ বা অলিক সম্পদও বলে থাকে। তো এই সেবাধর্মী প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তোমাকে সম্পদগুলোর আলাদা কোনো ভাগ দেখাইতে হবে না, তুমি সরাসরি সম্পদগুলো নিতে পারবা। এবং এটা আমাদের অ্যাকাউন্টিং এর যে থিওরি বা সূত্র A = L + E, A = L + E এই সেবাধর্মী প্রতিষ্ঠানেও মানা হয়। মানে A মানে হচ্ছে অ্যাসেট বা সম্পদ, তোমরা জানো, L হচ্ছে লাইবিলিটি আর E হচ্ছে ইকুইটি। এই লাইবিলিটি এবং ইকুইটি এই দুইটার যোগফল যা হবে এর যোগফলও তাই হবে। যদি এরকম হয় তাহলে তোমরা তোমাদের অঙ্কটা হয়েছে পরীক্ষায় বলে মনে করতে পারবা। তো আমরা এই আরিয়ান জাবিনের আর্থিক অবস্থার বিবরণী আমাদের প্রথমে এভাবে লিখে নিতে হবে। এটা 2015 সালের অঙ্ক এবং 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এটা আমরা জানি অ্যাকাউন্টিং এ যে কোনো অঙ্কই হচ্ছে আমাদের সমাপ্ত বছরের জন্য থাকে, একটা নির্দিষ্ট তারিখ থাকে। তো বছর শেষেই এটা করতে হবে। তো এখানে আমি এই প্রশ্ন থেকে যেটা দেখলাম, তোমরা যেটা করবা পরীক্ষার হলে তোমাদের যেটা নিয়ে সমস্যা হয় আগে পরে করতে যায়, যেমন লাস্টের এন্ট্রিটা ফার্স্টে লিখে তারপর হচ্ছে মাঝখানের এন্ট্রিগুলো লেখে, শুরুর এন্ট্রিগুলো লেখে, এরকম না করে একদম প্রথমে সমন্বয় এন্ট্রিগুলো খুব সুন্দর করে মাথায় নিয়ে নিবা। এরপরে সিরিয়াল করে ট্রাই করবা যেন সিরিয়াল করে লেখা যায়। যেমন প্রথমে নগদ জমা আছে, তাহলে সম্পদে আমি জানি নগদ জমা একটা সম্পদ, তাহলে প্রথমে নগদ জমাটা লিখলাম। এরপরে তুমি যদি মনে করো অগ্রিম বীমাটা তুমি আগে নিয়ে আসলা, এখন অগ্রিম বীমাটা আগে নিয়ে আসলে যেটা হবে তুমি পরবর্তীতে আবারও তোমাকে শুরু থেকে খুঁজতে হবে যে আমি কোনটা নিছিলাম কোনটা নেইনি। তো এরকম না করে আমরা চেষ্টা করি, বা আমি পার্সোনালি চেষ্টা করছি সারা জীবন, যে একদম এক সিরিয়ালে যাওয়া যায় কিনা, কারণ সম্পদগুলো উপর নিচ করে লিখলে তোমাকে মার্ক কাটবে বা কোনো সমস্যা হবে এরকম কিছু না। তবে যেসব জিনিসে যেমন অবজয় জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলো চেষ্টা করি আমি নিচে লেখার, যেহেতু এগুলোর সাথে যোগ বিয়োগ বা কোনো কিছুর সাথে সম্পৃক্ততা থাকে। ওকে, আমি সিরিয়াল করে যাচ্ছি। দেখেন ফার্স্টে এন্ট্রিটা ছিল নগদ জমা। নগদ জমা 20,000 টাকা। আমরা জানি নগদ জমা একটা সম্পদ, তাই নগদ জমা এখানে আমি 20,000 টাকা সম্পদ সমূহ এখানে লিখে নগদ জমা ফার্স্ট এন্ট্রি 20,000 টাকা আমি লিখে দিয়েছি। ওকে, দ্বিতীয় এন্ট্রিটা ছিল ব্যাংক জমা 1 লক্ষ টাকা। তো দ্বিতীয় এন্ট্রিটা হচ্ছে ব্যাংক জমা, এটাও জানি আমি হচ্ছে একটা সম্পদ, তাহলে এই ব্যাংক জমাটাও আমি এখানে নিয়ে নিয়েছি। ওকে, এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বলতে মূলত দেনাদার আমরা আগে বলতাম, এখন প্রাপ্য হিসাব বলা হয়। তো এই প্রাপ্য হিসাবটা হচ্ছে একটা সম্পদ, এটার মানে হচ্ছে তুমি কারো কাছে টাকা পাবা, এখনো সে টাকা তোমাকে দেয় নাই, সেটা যে কোনো কারণে হতে পারে, বাকিতে পণ্য বিক্রয় করার কারণেও হতে পারে, কাউকে ধার দিলেও হতে পারে। তো এই প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাব তুমি যেটাই লেখো, সরি এখানে হচ্ছে প্রাপ্য হিসাব লেখা আছে, আমরা প্রাপ্য হিসাব লিখে নিলাম। তো প্রাপ্য হিসাব, তো প্রাপ্য হিসাবটা তুমি হচ্ছে দেনাদার, এটা হচ্ছে আমাদের একটা সম্পদ, কারণ আমি যার কাছে টাকা পাবো সেই টাকাটা এখনো দেয় নাই, তার মানে আমি টাকাটা পাওনা আছি তার কাছে। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, সরি, ওকে, এরপরে হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম, এগুলো আমরা উত্তোলনে নিছি। অফিস সরঞ্জাম হচ্ছে একটা স্থায়ী সম্পদ, এটার সাথে অবচয় আছে, যেহেতু আমাদের সমন্বয় এন্ট্রি লাস্টের এন্ট্রিটা বলছিল স্থায়ী সম্পত্তির উপরে 5% অবচয় ধার্য করতে হবে, দ্যাটস ওয়াই আমি এটা একেবারে সবার শেষের জন্য রেখে দিয়েছি। এরপরে আমরা দেখি অবচয় সঞ্চিতি অফিস সরঞ্জাম, সেটাও অবচয়ের সাথে অফিস সরঞ্জামের সাথে জড়িত, যেহেতু এটাও আমরা পরে নিব। এবার আসি অগ্রিম বীমা। অগ্রিম বীমা হচ্ছে আমার 36,000 টাকা ছিল অগ্রিম বীমা, কিন্তু সমন্বয়ে একটা এন্ট্রি ছিল অগ্রিম বীমা 3 বছরের জন্য প্রদান করা হয়েছে। এখন টোটাল অগ্রিম বীমা হচ্ছে 36,000, আমি যদিও ইতিপূর্বে দেখাই দিয়েছি। তো 36,000 যদি টোটাল বীমা হয়, এটা দিয়েছে হচ্ছে 3 বছরের জন্য, তাহলে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই 1 বছরের জন্য হচ্ছে 12,000 টাকা আসে। এখন আমার অ্যাকাউন্টিং এর যে অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে 1 বছরের,
ফার্স্টের অঙ্কটা। তো এক বছরে এই যে 12,000 টাকা, এই 12,000 টাকা কিন্তু আমার এক বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই 36,000 টাকা থেকে আমার এই 12,000 টাকা মাইনাস করে থাকে হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা কিন্তু এখনো অগ্রিম পড়ে আছে। তো দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, অগ্রিম বীমা হিসাবে বা সম্পদ হিসাবে আমাকে এই 24,000 টাকা দেখাইতে হবে। বাকি 12,000 টাকার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ ওটা অলরেডি ওভার হয়ে গেছে। ওকে, তারপরে আসি আমরা সেবা আয়। এগুলো আয় ব্যয়ের মধ্যে ছিল। অনুপার্জিত সেবা, এটা দায়, মূলধন, উত্তোলন, ব্যাংক ঋণ, সাপ্লাইস। এই যে সাপ্লাইস এর মধ্যে দেখেন 12,000 টাকা আছে। তো এখন সাপ্লাইস এর মধ্যে 12,000 টাকা থাকলেও আমাকে বলছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 1 নম্বর সমন্বয় এন্ট্রি ছিল 8,000 টাকা। তার মানে এবছর আমার সাপ্লাইজের মোট পরিমাণ ছিল 12,000 টাকা, যার মধ্যে আমি ব্যবহার করতে পারছি 8,000 টাকা। তাহলে ব্যবহার করতে পারিনি কতটুকু? সাপ্লাইস একটা সম্পদ, আমরা সবাই জানি। তাহলে ব্যবহার যেটুকু করেছি ওটুকু তো খরচ হয়েই গেছে। তার মানে 8,000 টাকা আমার কাছে 12,000 টাকার সাপ্লাইস ছিল। এখন আমি যদি 8,000 টাকার ব্যবহার করে থাকি, তাহলে ব্যবহার করতে পারিনি হচ্ছে 4,000 টাকা। এখন এই 4,000 টাকাও আমি এখানে সম্পদ স্বরূপ দেখাই দিয়েছি। এখন তোমরা চাইলে এখানে ব্র্যাকেট দিয়া 8,000 বিয়োগ 4,000 লিখে দিতে, মানে সরি 12,000 বিয়োগ 8,000 4,000 লিখে দেওয়া যায়। ওভাবে না লিখলেও হয়, যারা বুঝো, যে যেভাবে বুঝো সে সেভাবে করলে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে পদেয় হিসাব, উপযোগ খরচ, বেতন, আয়কর, ভাড়া খরচ। এর মাঝখানে আর কোনো সম্পদের এন্ট্রি নাই। এখন ওই যে আমরা একটা এন্ট্রি রেখে দিয়েছিলাম লাস্টে, স্থায়ী সম্পত্তির উপর 5% হারে সরলরৈখিক অবচয় সমন্বয়, লাস্টের এন্ট্রিটা। তো ওইটা আমার প্রশ্নে এখানে হচ্ছে 5 জন ক্লায়েন্টের 1,000 টাকা করে প্রদত্ত সেবা এখনো লিপিবদ্ধ করা হয়নি। 3 নম্বর সমন্বয় ছিল এটা। তো 3 নম্বর সমন্বয়ে আমরা 5 জন ক্লায়েন্টের, আমরা জানি সমন্বয়টি দুবার ব্যবহার করতে হয়। অলরেডি আমরা এটা আরেকবার ব্যবহার করেছি। তো এটা যখন আরেকবার আয় ব্যয়তে ব্যবহার করেছি, তো এখন হচ্ছে এই 5 জন ক্লায়েন্টের এই যে 5,000 টাকা, মানে 1,000 করে 5 জনকে সেবা দিছি, টোটাল হচ্ছে 5,000। এই 5,000 টাকা আমি হচ্ছে লিখি নেই। এখন যখন লিখি নেই, এই 5,000 টাকা তো তাদের কাছে পাওনা আছে, তারা তো দেনাদার, তারা আমাকে দিবে পরে। তো দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমরা প্রতিষ্ঠান হিসাবে আমরা এই অলিখিত সেবা আয়টাও আমরা হচ্ছে সম্পদ আকারে নিয়ে নিয়েছি। এবার লাস্টের সমন্বয়টা হচ্ছে স্থায়ী সম্পত্তির উপর 5% হারে অবচয় ধার্য করতে হবে। এখন স্থায়ী সম্পত্তির উপর যদি আমি 5% হারে অবচয় ধার্য করি, আমার টোটাল অঙ্কের মধ্যে স্থায়ী সম্পদ আছে একটা মাত্র, সেটা হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম দেখেন প্রশ্নে দেওয়া আছে 2 লক্ষ টাকা। অফিস সরঞ্জাম দেওয়া আছে কত? 2 লক্ষ টাকা। ওকে, এই 2 লক্ষ টাকার উপরে যদি আমি 5% বের করি, তাহলে হয় কত? 5/100। মানে যে কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে চাইলে যত পার্সেন্ট বলবে ওই টাকাটার সাথে অত পার্সেন্ট গুণ দিয়ে 100 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। অথবা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর বা যে ক্যালকুলেটর ইউজ করো সেগুলো দেখে নরমালি পার্সেন্টেজ তো তোমরা বের করা জানোই। তো এখানে হচ্ছে 10,000 টাকা হচ্ছে আমার ওই অবচয় আসতেছে সমন্বয় অনুসারে। সমন্বয় অনুসারে 10,000 টাকা 2 লাখ টাকা থেকে বিয়োগ দিলাম। এই যে বিয়োগের জন্য আমরা হচ্ছে ব্র্যাকেট চিহ্নটা ব্যবহার করি। তো এটা থেকে এটা বিয়োগ দিলে এখানে হচ্ছে 1,90,000 টাকা। এইবার দেখবে খেয়াল করে অফিস সরঞ্জামের নিচেই একটা এন্ট্রি আছে, অবচয় সঞ্চিতি অফিস সরঞ্জামের 30,000 টাকা আছে। মানে এটা হচ্ছে অলরেডি অবচয় হতে হতে আসছে বিগত বছরগুলোতে, সেইগুলো মিলাইয়া এখানে অবচয় সঞ্চিতি করা আছে কত? 30,000। এই 30,000 টাকা এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে আমার টোটালি যাচ্ছে 1,60,000, কারণ 1,90,000 থেকে এই 30,000 আমি মাইনাস করে দিলাম। এরপর হচ্ছে এখন দেখেন আমাদের আর কোনো মানে সম্পদের কোনো আর এন্ট্রি নাই। তো সম্পদের এন্ট্রি না থাকলে এগুলো একদম নিট সম্পদের এন্ট্রি, সবগুলো এন্ট্রি যোগ করলে 3,93,000 টাকা আসছে, যেটা আমরা মোট সম্পদ বলছি। এবং এটা জেড টেনে দিব, কারণ আমার অ্যাকাউন্টিং এর সূত্র হচ্ছে A = L + E। তাহলে এ আমাকে আগে বের করতে হবে। তাহলে টোটালের উপরে আমি এটা বের করলাম। এটা বের করার পরে আমার যখন 3,93,000 হয়েছে,
তাহলে এই যে দুইটা সমন্বয়ে কিন্তু আমাকে 3,93,000ই হতে হবে। যদি এর কম হয় তাহলে বা বেশি হয় তাহলে কিন্তু আমার অঙ্ক হবে না। আমার কথা বুঝতে পেরেছো? তো আশা করি মানে সম্পদ এন্ট্রি নির্ণয় করা তোমরা বুঝতে পেরেছো। এইবার এই অঙ্ক থেকে আমরা দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করব। যেমন আমি ইতিপূর্বে তোমাদের ভিডিওতে বলেছি যে দায় হচ্ছে দুই ধরনের মোটামুটি থাকে, একটা হচ্ছে চলতি দায়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো এখানেও কিন্তু তোমরা একটা সুবিধা পাচ্ছ, সেবাধর্মী প্রতিষ্ঠানে তোমাকে আলাদা করে দায় দেখাতে হয় না। তাইলে এখানে হচ্ছে অনুপার্জিত সেবা আয় একটা দায়, এখানেও আমি সিরিয়াল মেনটেন করে লিখেছি। তো যেহেতু সবগুলো দেখাতে হয় না, আমাদের দায় আলাদা আলাদা করে আমরা যেরকম খুশি সেরকমই দায়টা লিখতে পারবো। তো এখানে আমরা ফার্স্টে লিখে নিয়েছি দায়সমূহ। এই দায়সমূহের মধ্যে আমরা একেবারে অঙ্ক থেকে শুরু থেকে সিরিয়াল করে আসব। সিরিয়াল করে যদি আসি আস্তে 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 আমরা দেখব ফার্স্টেই বাজে অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয় বলতে আসলে কি বোঝায়? অনুপার্জিত মানে কি? উপার্জন হয় নাই এরকমই বোঝা যায়। কিন্তু অনুপার্জিত সেবা আয় বলতে আসলে বোঝা যায় যে আমরা কারো কাছ থেকে অগ্রিম কোনো কারণে টাকা নিয়েছি কিন্তু তাকে এখনো সেবা দিতে পারি নাই, এটাকে বলে অনুপার্জিত সেবা আয়। যেহেতু আমি অগ্রিম টাকা নিয়েছি তাকে সেবা দিই নাই, দ্যাট মিনস এটা হচ্ছে আমার জন্য একটা দায়। তো এই জন্য অনুপার্জিত সেবা আয়টা আমি এখানে নিছি। ওকে, তারপরে দেখেন এই অনুপার্জিত সেবা আয়ের পরে আছে মূলধন। মূলধন তো মালিকানা সত্ত্বে যাবে। উত্তোলন মালিকানা সত্ত্বের জন্য 10% ব্যাংক ঋণ এখানে আছে হচ্ছে 1,50,000 টাকা। তো আমরা 10% ব্যাংক ঋণ, তো ব্যাংক থেকে ঋণ নিছি, টাকা অবশ্যই পরিশোধ করতে হবে, সেটা একটা দায়। এই জন্য আমরা এটাকেও এখানে নিয়ে নিলাম। এখন এই যে 10% ব্যাংক ঋণ বলছে 1/6/2015, এন্ট্রিটা হচ্ছে এভাবে আছে। শুধু ঋণ লিখলাম 1/6/2015। এখন দেখেন এই ঋণের কিন্তু 10% ঋণ যেহেতু বলছে, এখানে কিন্তু আমার একটা সুদের ব্যাপার আছে। কারণ এই যে কোনো অঙ্কে মানে রেওয়া মিলে কোনো অঙ্কের সাথে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা মনে করবেন যে এটাও একটা সমন্বয়। তো আমরা এই যে 10% ঋণ বলছে, এখন আমার ঋণের টাকাটা হচ্ছে কত? 1,50,000। তাহলে 1,50,000 টাকা যদি আমি 10% বের করি নর্মালি 15,000 টাকা আসে। এখন কথা হচ্ছে আমরা 15,000 টাকা কেন সুদ হিসাবে নিতে পারলাম না? এখানে 8,750 কেন লিখেছি আমি এর আগের ভিডিওতেও বুঝাইছি। তারপরও আবার তোমাদের সুবিধার্থে বা বোঝার জন্য আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি যে এই 15,000 টাকা টোটালি হচ্ছে 12 মাসের জন্য। তাহলে এই 15,000 টাকা হচ্ছে 12 মাসের জন্য, কিন্তু আমি ঋণ নিয়েছিলাম 1 তারিখ 6 মাসের 2015 সালে। তার মানে 6 মাস যখন শুরু হয়েছে তখন ঋণ নিছি। তার মানে 6 মাসের আগে 5 মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু আমি ঋণটা নেইনি। তার মানে হচ্ছে কি 5 মাস আমি ঋণ ব্যবহার করিনি। এখন যদি আমি 15,000 টাকাকে 12 দিয়ে ভাগ দেই তাহলে আমার আসে এক মাসের জন্য আসে 1,250 টাকা, মানে 1,250 টাকা। এখন এই 1,250 টাকা তো আমি টোটাল বছর যেহেতু আমি ব্যবহার করি নাই, 5 মাস আমি ঋণ নেই, ঋণ নিয়েছি, তাহলে এক বছরে 12 মাস, 5 মাস যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে 7 মাস। এটাকে আমরা গুণ দিব 7 দ্বারা, তাইলে হয় 8,750 টাকা। এই 8,750 টাকাই হচ্ছে ব্যাংক ঋণের সুদ। আমি গত ভিডিওতেও তোমাদের এভাবে বুঝিয়ে দিয়েছিলাম, আবারও রিমাইন্ড করার জন্য এটা আবারও বুঝিয়ে দিলাম। তো ব্যাংক ঋণের সুদটাও হচ্ছে আমার জন্য একটা দায়, যেহেতু এটা একটা সমন্বয়, দুইবার করে এন্ট্রি নিতে হবে। তো এই জন্য এটা আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, এর পরবর্তীতে আমরা যাচ্ছি সাপ্লাইস। সাপ্লাই সম্পদ ছিল, আমরা সম্পদে দেখাই দিয়েছি। এরপরে হচ্ছে পদেয় হিসাব। এই যে পদেয় হিসাব, পদেয় হিসাব দেখেন
এই যে প্রাপ্য হিসাব যদি সম্পদ হয়, প্রদেয় হিসাব অবশ্যই দেয়। অ্যাকাউন্টিং এর যে জিনিসগুলো এরকম আছে, এটা আমরা ওইভাবে মাথা খাটাইও মনে রাখতে পারি। মাথা খাটানো টেকনিক্যালি মনে রাখা যায়, যেমন ক্রয় ডেবিট হলে বিক্রয় ক্রেডিট হবে, এটাই স্বাভাবিক। তেমনি হচ্ছে প্রাপ্য হিসাব যদি সম্পদ হয় তাহলে প্রদেয় হিসাব কি হবে? দায়। প্রদেয় মানে হচ্ছে যেটা আমাকে পরিশোধ করতে হবে, মানে পাওনাদার, এজ লাইক এটা একটা দায়। তাইলে দায় হিসাবে আমরা এই 30,000 টাকাও নিয়ে নিলাম। এরপরে হচ্ছে উপযোগ খরচ, এটা তো খরচ। বেতন 80%। প্রশ্নে বলা ছিল বেতন কত পার্সেন্ট আছে, দেখেন প্রশ্নে বলা ছিল বেতন হচ্ছে 80%। এই 80% মানে হচ্ছে 80,000 টাকা। দেখেন 80% মানে যদি 80,000 টাকা হয়, তার মানে 1% মানে কত? 1,000 টাকা। ঠিক আছে, এখন 80% তো কোনো হিসাব হতে পারে না, আলটিমেটলি হিসাবটা হচ্ছে 100%-এর। তাহলে আমি বেতনের 80% পরিশোধ করেছি, তার মানে 100% হইতে হলে 80 সাথে মনে করেন আমাকে আরো 20% বেতন নিতে হচ্ছে। তাইলে 1% মানে 1,000 টাকা হলে 20% মানে কত? 20,000 টাকা। এই যে 20,000 টাকা আমার বকেয়া ছিল, বেতনের 80% আমি পরিশোধ করেছি, বাকি 20% আমি পরিশোধ করি নাই। যেহেতু বেতনটা আমি এখনো দেই নাই প্রতিষ্ঠানে, তারা আমার কাছে বেতন পাবে, তার মানে হচ্ছে বেতনটা হচ্ছে আমার জন্য একটা বকেয়া। তো বকেয়া বেতন হচ্ছে আমার জন্য একটা দায়, এই জন্য এই 20,000 টাকা এখানে নিয়ে নিলাম। এটা কিন্তু সমন্বয়তে বলা নাই, এটা অলরেডি আমরা আরো একবার নিয়েছিলাম, আয় ব্যয়তে দেখাইছি। এরপরে হচ্ছে এখানেও নিয়েছি, কারণ এটা আমি আগেও বলছি যে রেওয়া মিলের যে এন্ট্রিগুলোতে পার্সেন্টেজ দেওয়া থাকে সেগুলো এক প্রকার সমন্বয়, সেগুলোকেও তোমার দুইবার করে এন্ট্রির টাকাটা নিতে হবে। এই বকেয়া বেতনটা নিলাম। এরপরে হচ্ছে মোট দায়ের টাকাগুলো পেলে সব টাকাগুলো যোগ করে আমরা এখানে মোট দায়ের টাকাটা লিখে দিলাম থার্ড কলামে। এবার আসো, যেহেতু এই অ্যাকাউন্টিং এর এই এলটা নির্ণয় করে ফেলেছি, এবার আমরা নির্ণয় করব ই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্বের ফার্স্টের টার্ম, মালিক প্রতিষ্ঠান শুরুই করে মূলধন থেকে, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমরা প্রথমে মূলধন দেখব। আমাদের এখানে দেখেন মালিক আরিয়া জাবিন, সে হচ্ছে 1,93,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। ঠিক আছে, ব্যবসা শুরু করার পরে মালিকের মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করতে হবে আমার আগের ভিডিও দেখলে আপনারা পাবেন। তো মালিকানা সত্ত্বের মধ্যে যে জিনিসগুলো আসে, মালিক হচ্ছে একমাত্র মানুষ যে প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উত্তোলন করতে পারে। তাহলে মালিক হচ্ছে উত্তোলন করলো এই টাকাটা, তো এই টাকাটা হচ্ছে আমি এখানে লিখছি ক নং হতে, কারণ ক নাম্বার প্রশ্নে আমাদের বলা ছিল যে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো উত্তোলনের পরিমাণটা আমরা ক নাম্বারে নির্ণয় করে ফেলেছি। যদি ক নাম্বারে নির্ণয় না করতাম, আমরা হয়তো নিচে একটা ছোট নোট করে উত্তোলনটা নির্ণয় করে আনতাম। তো ক নাম্বারে নির্ণয় করে আমরা পেয়েছিলাম 20,500 টাকা। তো এই জন্য উত্তোলনটা এখান থেকে মাইনাস করলাম, এই 1,93,500 থেকে 20,500, তাহলে হলো 1,73,000। ক্লিয়ার? তো 1,73,000। এরপরে আসেন এই যে আগের অঙ্কে মানে খ নাম্বার থেকে আমাকে বলছে যে আর্থিক অবস্থার আয় ব্যয় বিবরণী তৈরি করো। ওই আয় ব্যয় বিবরণী থেকে আমাদের এই অঙ্কে নিট লাভ হয় নাই, নিট লাভ হইলে এটার সাথে যোগ করতাম, হয়েছিল নিট ক্ষতি। আমরা এটাও এখানে লিখে দিতে পারি খ নং হতে। যেহেতু নিট ক্ষতি হয়েছে, তাহলে আমরা এটা কি করব, সেটাও নিট লাভ বা নিট ক্ষতি, এটার দাবিদার একমাত্র মালিকই পাবে। দ্যাটস ওয়াই নিট ক্ষতি হলে ওর টাকা থেকে এটা মাইনাস করব বা বিয়োগ করব। এই যে বিয়োগ করার পরে আমার হচ্ছে 1,54,250 টাকা ওর মালিকানা সত্ত্ব বাবদ আছে। তো মালিকানা সত্ত্ব বাবদ যেটা আছে আর দায়ের টাকা, এই দুইটা টাকা যখন আমরা যোগ করলাম, যোগ করার পরে আমরা দেখতে পাচ্ছি 3,93,000 টাকা হয়েছে, যেটা অ্যাসেটেও আমাদের 3,93,000 ছিল, মালিকানা সত্ত্ব আর দায় মিলাও হচ্ছে 3,93,000 টাকা হয়েছে। তার মানে কি আমার হিসাব অনুসারে এটা এ, এটা এল, আর এটা হচ্ছে
এটা এল আর এটা হচ্ছে ই। দেখেন এল এবং ই দুইটা যোগ করে 3,93,000 আর শুধু একাও 3,93,000। তার মানে আমার অ্যাকাউন্টিং এর যে সূত্র এ সমান সমান এল প্লাস ই, সেই সূত্র অবশ্যই প্রুভড হয়েছে এবং আশা করি অঙ্কটাও আমার হয়েছে। আশা করি না, আমার অঙ্কটা হয়েছে। 3,93,000 দুই সাইডেই যখন হয়েছে তার মানে অঙ্কটা ঠিক আছে। তো এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আপনারা সেবাধর্মী প্রতিষ্ঠান থেকে অঙ্ক আসলে আপনারা ইজিলি পারবেন। যারা মোটামুটি একটু প্র্যাকটিসের মধ্যে আছেন বা ভালো একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখার চেষ্টা করছেন ভয় না পেয়ে, তারা কিন্তু এগুলো ইজিলি পারবেন। তো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে প্রশ্ন আসলে একটু ভেজাল হয়, বাট চেষ্টা করলে সবই সম্ভব, মানুষকে দিয়ে সবই সম্ভব হয় দুনিয়ায়। তো আমরা এই সেবাধর্মী প্রতিষ্ঠান থেকে একটা আর্থিক অবস্থার বিবরণী কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম। এরপরে আমি ঢাকা বোর্ড 2016 সালের 2 নম্বর প্রশ্নটা, যেটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে একটা সৃজনশীল এসেছিল, সেই সৃজনশীলটাও আমি আপনাদের সলভ করে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এই অঙ্কটা সম্পর্কে যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারবেন, আমি আপনাদের উত্তর দিতে পারবো। আর প্রশ্নটা সবার কাছে বই আছে, যারা এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো সবার কাছে বই আছে, তো সবার বইতেই এই প্রশ্নটা দেওয়া আছে কিন্তু সলিউশন দেওয়া নাই, যার কারণে আমি আপনাদের এই সলিউশনটা দিয়ে দিলাম যাতে আপনারা একটু উপকৃত হন। পরবর্তী ভিডিও দেখবেন সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।